আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম অধ্যায় জাতিসংঘ বাংলাদেশ নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা শুরুতেই চলে যাব জাতিসংঘ সৃষ্টির পটভূমি নিয়ে। জাতিসংঘ সৃষ্টি করার সবচেয়ে বড় কারণ আমরা বাই দ্য ওয়ে বলে রাখি আগেই, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য এবং হচ্ছে বিসিএস বা অন্যান্য জব প্রার্থী সবার জন্যই আসলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। জাতিসংঘ সৃষ্টি করার মেইন কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের পরে আমরা জানি যে লিগ অফ নেশনস ১৯২০ সালে ১০ই জানুয়ারি লিগ অফ নেশনস প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে লিগ অফ নেশন টেরিবলি ব্যর্থ হইছে। সেটা বিশ্ব শান্তি রক্ষার জন্য বা রক্ষার কাজে সেটা খুব বাজেভাবে ব্যর্থ হইছে এবং আমরা সেটার প্রমাণ দেখছি ১৯৩৯ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইছে এবং সেটা যখন প্রথম বিশ্বযুদ্ধ থেকে ছাড়িয়ে গেছে বর্বরতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্বরতা প্রথম বিশ্বযুদ্ধের বর্বরতাকে বহুগুণে ছাড়িয়ে গেছে। তখন মানুষ বুঝতে পারলো যে এবং বিশ্ব নেতারা বুঝতে পারলো যে লিগ অব নেশন আসলে কাজের না। তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে বিভিন্ন রকম কনফারেন্স বা ইয়ার মাধ্যমে তারা সিদ্ধান্ত নিল যে আমরা নতুন আরেকটি সংস্থা গঠন করব যেটার নাম হচ্ছে জাতিসংঘ বা লিগ অফ নেশনস। সরি, ইউনাইটেড নেশনস, নট লিগ অফ নেশনস। সো এই উদ্দেশ্যে ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে এবং আমরা জানি যে প্রতি বছর হচ্ছে ২৪শে অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। ২৪শে অক্টোবর হচ্ছে প্রতি বছর জাতিসংঘ দিবস। তারপরে ৫টি জাতিসংঘের টোটাল হচ্ছে মোট ৬টি সংস্থা। তার মধ্যে ৫টা হচ্ছে অঙ্গ এবং একটা হচ্ছে সেক্রেটারিয়েট বা বাংলায় বলব সচিবালয়। জাতিসংঘের একটা সচিবালয় আছে। ৫টি অঙ্গ হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ। ওসি পরিষদটা মূলত এখন বর্তমানে কার্যক্রম অফ। বাট এরকম একটা পরিষদ আছে। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় বা আদালত। খেয়াল করবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আন্তর্জাতিক বিচারালয় বা আদালত কিন্তু জাতিসংঘের একটা অঙ্গ। যেটাকে আমরা ইংলিশে বলি সংক্ষেপে আইসিজি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। সো জাতিসংঘের এটা এই যে ৫ টা সংস্থার সাথে হচ্ছে আরেকটা হচ্ছে সচিবালয় আছে জাতিসংঘের বা সেক্রেটারিয়েট। জাতিসংঘের এখানে একটা বিষয় যে সাধারণ পরিষদ যেটা শুরুতে আমরা দেখলাম সাধারণ পরিষদ। এই যে সাধারণ পরিষদটা এটাকে কিন্তু বিতর্ক সভাও বলা হয়। খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়, খুবই ইম্পোর্টেন্ট একটা এমসিকিউ ফর জব ক্যান্ডিডেটস। নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী পরিষদ। খেয়াল করবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে এফেক্টিভ পরিষদটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। যে নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে তোমার হচ্ছে এখানে ৫ জন স্থায়ী সদস্য এবং ১০ জন মোট অস্থায়ী সদস্য নিয়ে মোট হচ্ছে ১৫ টি রাষ্ট্র নিয়ে এটি গঠিত। তা আমরা জানি যে এই ৫ টা যারা স্থায়ী সদস্য থাকে, এই ৫ টা স্থায়ী সদস্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এটাকে একসাথে বলা হয় P5। P5 বলে একসাথে, ঠিক আছে? ইংলিশ লেটার P আর 5। আরেকটা জিনিস এখানে P ফর পার্মানেন্ট 5। এখানে একটা বিষয়, ১০ টা অস্থায়ী যে দেশ থাকে এরা কিন্তু প্রতি ২ বছর পর এদের মেয়াদ কিন্তু শেষ হয়। কিন্তু এই ৫ টা যে স্থায়ী রাষ্ট্র এদের কিন্তু কোনো মেয়াদ নাই। এরা হচ্ছে আজীবনের জন্য আরকি এদের মেয়াদ। সো এদের হচ্ছে ভেটো প্রদানের ক্ষমতা আছে। এই ৫ টা রাষ্ট্র হচ্ছে ভেটো প্রদান করতে পারে। মানে যেকোনো রকম সিদ্ধান্তের ক্ষেত্রে এরা চাইলে না ভোট দিতে পারে, যেটা অন্যদের পক্ষে দেওয়া সম্ভব না। বাকি ১০ টা দেশের পক্ষে দেওয়া সম্ভব না। সো এরা হচ্ছে ভেটো দেয়। তো খেয়াল করেন এখানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন মানে ইউকে যেটা, ফ্রান্স, রাশিয়া আর হচ্ছে চীন। রাশিয়া বা বাংলায় হচ্ছে রাশিয়া। এনিওয়ে, এখানে আন্তর্জাতিক বিবাদ মীমাংসা করা হয়, আন্তর্জাতিক বিচারালয়ের কাজ, এটা আমরা সবাই জানি। আর হচ্ছে জাতিসংঘের ও আচ্ছা আরেকটা বিষয়, আন্তর্জাতিক বিচারালয় হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। খুব ইম্পোর্টেন্ট। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে এটা অবস্থিত। সেক্রেটারিয়েট হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ, যেটা আমাদের বাংলাদেশে যেমন সেক্রেটারিয়েট মূলত কি, সেক্রেটারিয়েট হচ্ছে প্রশাসনিক যেখানে কাজ করা হয় সেটা হচ্ছে সচিবালয় বা সেক্রেটারিয়েট। সিমিলারলি জাতিসংঘের হচ্ছে একটা সেক্রেটারিয়েট আছে। আমেরিকার নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। অনেকে ওয়াশিংটনের সাথে এটা কনফিউজ হয়ে যায়। ওয়াশিংটন না, ওয়াশিংটনে হচ্ছে মূলত টাকা পয়সা রিলেটেড জিনিসপত্র বেশি, ঠিক আছে? সো নিউ ইয়র্ক হচ্ছে এই যে জাতিসংঘের মতো এরকম ইনোসেন্ট বাবু টাইপ জিনিসপত্র নিউ ইয়র্কে বেশি। এরপর দেখেন জাতিসংঘের সদস্য পদ। বাংলাদেশ ১৯৭৪ সালে
জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। বাংলাদেশ হচ্ছে ১৩৬তম সদস্য এবং সেটা ১৯৭৪ সালে বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের সদস্যপদ লাভ করছে স্বাধীনতার প্রায় ৩ বছর পরে। আর জাতিসংঘের বর্তমান সদস্য হচ্ছে ১৯৩টা এবং সর্বশেষ সদস্য দেশ হচ্ছে দক্ষিণ সুদান। এটা যদিও বইতে দেওয়া নেই, বাট এটা হচ্ছে সত্য। দক্ষিণ সুদান হচ্ছে জাতিসংঘের সর্বশেষ দেশ। ১৯৩টা হচ্ছে জাতিসংঘের সদস্য এবং সদস্য বলতে বোঝাচ্ছে সাধারণ পরিষদের সদস্য। এনিওয়ে আর হচ্ছে জাতিসংঘে ১৯৭৪ সালে বাংলাদেশ হচ্ছে জাতিসংঘে ১৩৬তম রাষ্ট্র হিসেবে সদস্য হিসেবে জয়েন করছে জাতিসংঘে। জাতিসংঘের সাথে বাংলাদেশের একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব, মোট ৪ জন মহাসচিব বাংলাদেশে সফর করছে এই পর্যন্ত এবং তারা ৫ বার সফর করছে অ্যাকর্ডিং টু দিস বুক। তারপরে আমরা একটু যদি বলি, জাতিসংঘে ১৯৮৪ সাল থেকেই বাংলা ভাষার বিভিন্ন ব্যবহার আমরা দেখতে পাই জাতিসংঘে। ১৯৮৪ সাল থেকে, যদি এমসিকিউ আসে কত সাল থেকে বাংলাদেশে বাংলা ভাষার ব্যবহার দেখতে পাই আমরা, সেটা হচ্ছে ১৯৮৪ সাল থেকে। জাতিসংঘে ১৯৮৬ সালে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের এটাও কিন্তু ইম্পর্টেন্ট, জাতিসংঘের কোন পরিষদে? নিরাপত্তা পরিষদে কিন্তু না, সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন। ব্যাপারটা বুঝতে পারছেন? সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে হুমায়ুন রশিদ চৌধুরী ১৯৮৬ সালে সভাপতিত্ব করেন। কতগুলো এমসিকিউ হতে পারে? ১৯৮৬ সালে একটা এমসিকিউ, হুমায়ুন রশিদ চৌধুরী একটা এমসিকিউ এবং সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন, এটা একটা এমসিকিউ। ৪১তম অধিবেশনে একটা এমসিকিউ, মানে অনেকগুলা। ২০১২ সালে আমরা জানি যে বাংলাদেশের সাথে মিয়ানমারের একটা সমুদ্র যেই একটা বিরোধ, সেই বিরোধের মীমাংসা হয়েছে ২০১২ সালে এবং বাংলাদেশ প্রায় সেখান থেকে ১৯,০০০ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা পাইছে। আর ২০১৪ সালে হচ্ছে ভারতের সাথে আমাদের হচ্ছে সমুদ্র বিরোধ থেকে সেটা হচ্ছে মীমাংসা হয়েছে, যেখানে প্রায় আমরা প্রবাবলি ১,০০,০০০ বর্গ কিলোমিটার মতো এলাকা পাইছি। ওই ইনফরমেশনটা এখানে দেওয়া নেই, ঠিক আছে? সো আমরা সেটা এমনিতে বলে রাখলাম। তারপর দেখেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি বিভিন্ন দেশে চালু আছে। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, জাতিসংঘ বর্তমানে একটা গোল নিয়ে আগাচ্ছে, যেটার নাম আমরা বলি যে এসডিজি, যেটাকে আমরা বাংলায় বলবো যে টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন বা ইংলিশে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই গোল, এখানে টোটাল ১৭টা গোল আছে। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। কয়টা গোল আছে এসডিজি? ১৭টা গোল আছে। এটা নিয়ে তোমাদের একটা আলাদা চ্যাপ্টার, সরি আপনাদের একটা আলাদা চ্যাপ্টারই আছে। আর দেখেন এমডিজি, এটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এখানে ৮টা লক্ষ্যমাত্রা আছে। আমি যদি আপনাকে একটু বলি যে এই এমডিজি কিন্তু ২০১৫ সালে শেষ। হ্যাঁ, ২০১৫ সালে এমডিজির মেয়াদ শেষ, কিন্তু এসডিজির মেয়াদ হচ্ছে ২০১৬ থেকে হচ্ছে ২০৩০ পর্যন্ত। এই ১৫ বছর হচ্ছে এসডিজি হচ্ছে বাস্তবায়ন করার চিন্তা জাতিসংঘের। এখন জাতিসংঘের একটা সংস্থা আমরা জানি হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু। এই হু কিন্তু হু এর কার্যালয় হচ্ছে জেনেভাতে। হ্যাঁ, সুইজারল্যান্ডের একটা শহর জেনেভাতে হচ্ছে হু এর হচ্ছে কার্যালয় অবস্থিত বা হু এর ভবন অবস্থিত। এনিওয়ে হু হচ্ছে ২০১৪ সালে ঘোষণা করছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু হচ্ছে ঘোষণা করছে বাংলাদেশ পোলিও মুক্ত। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বিসিএস সহকারে অন্যান্য চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে হচ্ছে কত সালকে হচ্ছে পোলিও মুক্ত ঘোষণা করছে এবং সেটা হচ্ছে ২০১৪ সাল। জাতিসংঘের কিছু প্রতিষ্ঠান নিয়ে আমি একটু বলে দিই। ইউনিসেফ, এটা হচ্ছে মূলত শিশুদের নিয়ে কাজ করে। ইউনেস্কো, এটা হচ্ছে শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি নিয়ে কাজ করে। জাতিসংঘের একটা খুবই ইম্পর্টেন্ট একটা সংস্থা হচ্ছে ইউএনএইচসিআর, এটা হচ্ছে ২ বার নোবেল প্রাইজ পেয়েছে এখন পর্যন্ত। ইউএনএইচসিআর হচ্ছে, এটা হচ্ছে শরণার্থীদের নিয়ে কাজ করে, যারা হচ্ছে রেফিউজি তাদের নিয়ে কাজ করে। যেমন বাংলাদেশে আমরা জানি যে মিয়ানমার থেকে আসা আমাদের রোহিঙ্গা ভাইরা, তারা হচ্ছে রেফিউজি। সো এরকম বিভিন্ন রকম রেফিউজি আমাদের ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, যেমন সিরিয়ার গৃহযুদ্ধের কারণে সেখানে যে রেফিউজি ক্রাইসিস হয়েছে সেটার, বা এরকম বিভিন্ন রেফিউজি ক্রাইসিস নিয়ে কাজ করে হচ্ছে ইউএনএইচসিআর। ইউনিফেম হচ্ছে মূলত জাতিসংঘের নারীদের বিষয়ে উন্নয়ন বিষয়ক। ইউএনএফপিএ, এটা হচ্ছে জাতিসংঘ জনসংখ্যা কার্যক্রম নিয়ে হচ্ছে এটা। এবার এই পর্যায়ে আমরা ৪৭তম বিসিএস এ আসা একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট টপিক, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখেন এখান থেকে কিন্তু রিপিট আসে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, বিসিএস সহকারে অন্যান্য চাকরি পরীক্ষা অনেক কোশ্চেন আসে। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ,
এই জিনিসটা কার্যকর হইছে ১৯৮১ সালে, কিন্তু গৃহীত হইছে ১৯৭৯ সালে। ইটস ইংলিশে কি বলে? কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, বা ইংলিশে আমরা বলি সিডাও। সিডাও। সো এই যে সনদটা, এই সনদের মূল উদ্দেশ্য হচ্ছে নারীর প্রতি যত প্রকার বৈষম্য হয় ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন রকম জাতিতে, বিভিন্ন রকম পরিবেশে পরিস্থিতিতে, এই বিষয়ে একটা সনদ হচ্ছে পাশ করা। সো আমরা একটু যদি আলোচনা করি নারীর প্রতি যে বৈষম্যগুলো, যেমন হচ্ছে এই যে ১৯৭৫ সালে নারী বছর ঘোষণা করছে, ১৯২১ সালে প্রথম বিশ্ব নারী দিবস মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছে। খুবই ইম্পর্টেন্ট মেক্সিকো, যে কোনো বিভিন্ন পরীক্ষা অলরেডি আসে এবং সামনের পরীক্ষাগুলো আসতে পারে। ১৯৭৯ সালে আমরা যেটা বলতেছিলাম, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ নীতি বা সিডও নামে অভিহিত ১৯৮১ সালে এই সনদ কার্যকর হয়। এটা হচ্ছে বিসিএস ৪৭তম। কত সালে এই সনদ কার্যকর হয়? ১৯৮১ সালে। কত সালে সিডো বা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য কার্যকর হয়? সেটা হচ্ছে ১৯৮১ সালে। কিন্তু গৃহীত হয়, এই সনদটা গৃহীত হয় ১৯৭৯ সালে। খুব ইম্পোর্টেন্ট, গৃহীত হয় হচ্ছে ১৯৭৯ সালে, কিন্তু কার্যকর হয় হচ্ছে ১৯৮১ সালে। আমি বারবার নিশ্চয়ই এইজন্যই বলতেছি, যে কারণ এটা কতটা ইম্পোর্টেন্ট সেটা আমি বোঝানোর জন্য বলতেছি। আরেকটা জিনিস, এটা খুব ইম্পোর্টেন্ট, এটা অনেক পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে মানব পাচার দমন ও পতিতাবৃত্তি অবসানের জন্য জাতিসংঘ সনদ অনুমোদন হয় ১৯৪৯ সালে। মানব পাচার দমন নিয়ে বারবার আসে, যে ১৯৪৯ সালে মানব পাচার দমন নিয়ে জাতিসংঘের একটা সনদ আছে। আর ১৯৪৮ সালে, এটা খুবই ইম্পর্টেন্ট, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র। ঠিক আছে? ইউনিভার্সাল, এটা একটা ঘোষণাপত্র, এমন একটা ঘোষণাপত্র যেটা হচ্ছে মানবাধিকার বিষয়ে। সেটা কিন্তু ১৯৪৮ সালে। অপশনগুলো এমন থাকে ১৯৪৮, ১৯৪৯ এইভাবে থাকে। সো ইট ভেরি কনফিউজিং, বিকজ ১৯৪৯ সালে মানব পাচার দমন, কিন্তু ১৯৪৮ সালে হচ্ছে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র জাতিসংঘের কাছ থেকে আমরা পাই। ওকে? এ পর্যায়ে আমরা সিডো নিয়ে আবার বলবো। আমরা একটু আগে বলতেছিলাম যে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ যে নীতি জাতিসংঘের, সেটা হচ্ছে ১৯৭৯ সালে গৃহীত হয় এবং ১৯৮১ সালে সেটা হচ্ছে কার্যকর হয়। এই সিডোতে টোটাল ৩০টা ধারা আছে। খুবই ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার চাকরি পরীক্ষা আসছে এবং আমি নিজেই পড়ছি, এরকম কোয়েশ্চেন আসছে অনেকগুলা। সিডো সনদে ৩০টি ধারা আছে, টোটাল ৩০টা ধারা এই সনদের মধ্যে আছে, যেখানে প্রথম ১৬টা আসলে ব্যাখ্যা করে যে নারীর প্রতি কি ধরনের বৈষম্য হয়, পরে ১৪টা ব্যাখ্যা করেন এই বৈষম্যগুলোকে কিভাবে আমি রোধ করতে পারি বা বিলোপ করতে পারি, এগুলাকে কিভাবে এরাডিকেট করা যায়। তারপরে আপনারা সবাই জানেন, এটা আমার বলা লাগবে না, জাতিসংঘ হচ্ছে ৮ই মার্চকে বিশ্ব নারী দিবস হিসেবে ঘোষণা করছে এবং প্রতি বছর ৮ই মার্চ আমাদের দেশ সহকারে বিশ্বের বেশিরভাগ দেশে, ইনফ্যাক্ট অলমোস্ট অল অফ দ্য কান্ট্রিজ অফ দিস ওয়ার্ল্ড, অফ দিস আর্থ, দে সেলিব্রেটস দিস ডে। সো ৮ই মার্চ হচ্ছে বিশ্ব নারী দিবস। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, বিসিএসে আসছে, অন্যান্য চাকরিতে আসছে, তোমাদের পরীক্ষা মানে আপনাদের বোর্ড পরীক্ষা আসবে। সো নারী নির্যাতন প্রতিরোধে ১৯৯৯ সালে ২৫শে নভেম্বরকে, এটা কিন্তু খেয়াল রাখবেন, ২৫শে নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয় এখন পর্যন্ত। ১৯৯৯ সালে আরেকটা কি হয়েছে মনে আছে না? ১৯৯৯ সালে আমাদের ইউনেস্কো কর্তৃক বাংলা ভাষাকে কি ঘোষণা করছে? বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করছে। আমরা ওইভাবে মনে রাখতে পারি, একই ১৯৯৯ সালে ২৫শে নভেম্বরকে আন্তর্জাতিক নারী প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয় ২৫শে নভেম্বর থেকে। আর ৮ই মার্চ হচ্ছে নারী দিবস, বিশ্ব নারী দিবস। এটা বেশি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। সো এখন আমরা যাবো হচ্ছে শান্তিরক্ষা মিশন। আমরা চ্যাপ্টার প্রায় শেষে দিয়ে চলে আসি। শান্তিরক্ষা মিশনে আমরা জানি যে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, সশস্ত্র বাহিনী, তারা হচ্ছে যেমন র্যাব, অন্যান্য সশস্ত্র বাহিনী, তারা কিন্তু আসলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তারা বিভিন্ন সময় কাজ করছে এবং এই শান্তিরক্ষা মিশন মূলত বাংলাদেশের ১৯৮৮ সাল থেকে শুরু হয়েছে। প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে শুরু হয়েছে, পরবর্তীতে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীও সুযোগ পাইছে। সো সেনাবাহিনী ১৯৮৮ সাল থেকে টোটাল ১১,০০০-এর বেশি শান্তিরক্ষী কাজ করছে অ্যাকর্ডিং টু দিস বুক, এবং বিশ্বের ১১টি দেশে জাতিসংঘের অধীনে, এগুলো ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখা উচিত যে ১১টা দেশে টোটাল আসতে পারে এমসিকিউ আকারে, শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। খুবই ইম্পর্টেন্ট ২টা এমসিকিউ আমরা নিচে দেখতে পাচ্ছি, যে আমরা জানি যে সিয়েরা লিওন, এটা হচ্ছে আফ্রিকার একটা দেশ এবং এই দেশ কিন্তু বাংলা ভাষাকে তাদের রাষ্ট্রভাষা, তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে হচ্ছে মর্যাদা দিছে বাংলা ভাষাকে। সো তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিছে বাংলা ভাষাকে, which is prestigious, which is মানে যেটা হৃদয়ে ধারণ করার মতো এমন একটা ব্যাপার। তারাই আমাদের ভাষাকে দৃঢ় ধারণ করছে, এটা আরো বেশি ইন্টারেস্টিং।
তারপর দেখেন বাংলাদেশ সড়ক নামক একটা সড়ক আছে, বাংলাদেশ সড়ক, এবং এটা হচ্ছে আইভরি কোস্টে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, আমি কেন এটাকে ভেরি ইম্পর্টেন্ট দিলাম, বিকজ এটা খুব ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষা অনেকবার আসছে। এবং সিয়েরা লিওনও কিন্তু চাকরি পরীক্ষা অনেকবার আসছে, যে কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিছে, এবং সেটা হচ্ছে সিয়েরা লিওন। সো আইভরি কোস্টে বাংলাদেশ সড়ক নামক একটা সড়ক আছে, এটা আপনারা মাথায় রাখবেন। সো আজকের ভিডিওটা মোটামুটি চ্যাপ্টারটা এখানেই শেষ। আমি চেষ্টা করেছি কম বেশি আলোচনা করতে, এমসিকিউ সিকিউ কেমন আসতে পারে সেটা টুকটাক আলোচনা করার চেষ্টা করছি। আপনারা যারা চাকরি পরীক্ষার্থী আছেন, যারা অলরেডি এসএসসি পরীক্ষার্থী আছেন, তাদের জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।